পরপর বেশ অদ্ভুত কয়েকটা ঘটনা ঘটল সেদিন, অল্প সময়ের ব্যবধানে। তবে ঘটনাগুলো থেকে কোনো উপসংহার টানার মতো বয়স ছিল না আমার। বেশ ছোট ছিলাম, ক্লাস 3 বা 4-এ পড়ি কেবল। নদীর ধারেই ছিল আমাদের স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল পাশাপাশি, কমন মাঠ। মনে আছে সেদিন বাতাস হচ্ছিল ব্যাপক। একটা বাবলা গাছের নিচে দাঁড়িয়ে আমি দেখলাম হাই স্কুলের মেয়েদের কমন রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে শিউলি আপা, একটু উসখুস করছে। হঠাৎ করে মাটি ফুঁড়েই যেন উদয় হলো হাসান ভাই, আমাদের এলাকার স্ট্রাইক বোলার। সে সময়ের ক্রেজ শোয়েব আক্তারের মতো বোলিং অ্যাকশন, প্রথম ওভারে একটা বোল্ড আউট করবেই করবে। হাসান ভাইকে দেখে অবাক হয়ে গেলাম। স্কুলে তার কাজ কি? সে তো স্কুল পাশ দিয়ে ফেলেছে। হাসান ভাই শিউলি আপার দিকে এগিয়ে গেল। ম্যাজিকের মতো শিউলি আপার হাতে একটা ট্রাভেল ব্যাগ বের হয়ে আসতে দেখলাম। হাসান ভাই ব্যাগটা নিয়ে দৌড় দিল। বল ছোড়ার আগে রান আপ নেবার সময় যে স্পিডে দৌড়াতো তার চাইতে বেশি জোরে। দেখলাম ব্যাগ নিয়ে সে দৌড়ে স্কুলের পেছনে রাস্তায় চলে গেল। সেখান থেকে তার সঙ্গে যোগ দিল আপন ভাই। তারপর তারা কি করলো, কোথায় গেল তার খেয়াল করিনি। স্কুলের একটা নতুন লাইব্রেরি হচ্ছে, সেটা নিয়েই বেশ উত্তেজিত ছিলাম আমরা। লাইব্রেরি আলোচনায় মজে গেলাম। এরপর ক্লাসের ঘরটা পড়ল। স্কুল ছুটির পর বাসায় ফিরে ভাত খাচ্ছি, আমি, আমার বোন, আম্মু। আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরছে ঘণ্টাখানেক। এখন বৃষ্টিটা ধরে আসলেও মাঝে মাঝে মেঘ গর্জন করে জানান দিয়েছে, আরে আমি আছি, যাই নাই এখনো। দক্ষিণ দিকে দরজাটা খোলাই ছিল। সে দরজায় উদয় হলো ভীষণ দুঃখিত এক মূর্তি। মনে হচ্ছে দুনিয়ার সব দুঃখ সিন্দাবাদের ভূতের মতো তার উপর এসে ভর করেছে। আম্মাজান, আমার মেয়েটা কোথায় বলতে পারিস? ওকে খুঁজে পাচ্ছি না। বুক ফাটা আর্তনাদ করে আমার বোনকে প্রশ্ন করলো লোকটা। আরে এই যে বকুল কাকু, শিউলি আপার বাবা। ভর দুপুর, কিন্তু মেঘ আর বৃষ্টির কারণে সন্ধ্যার মতো মনে হচ্ছে। বিদ্যুৎ চমকের আলো আধারিতে আমাদের দরজায় দাঁড়ানো পৃথিবীর সব হারিয়ে ফেলা এক পিতা, তার অসহায় আর্তনাদ। এই দৃশ্যের কথা আমি ভুলতে পারিনি। সেই ঘটনার পর বহু বছর পেরিয়ে গেছে। সময়ের প্রলেপে সব ক্ষতই সেরে ওঠে, কিন্তু এই দৃশ্য, সেই বুক চেরা আর্তনাদের স্মৃতি এখনও বিষণ্ণতায় ভোগায় আমাকে। দম ফেলার সময় নেই এমন কর্মব্যস্ত দিনে উদ্যমহীন করে ফেলে। শিউলি আপাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। স্কুল থেকে বাসায় ফেরেনি। আলমারি থেকে জামা কাপড়, সোনার গহনা সব মিসিং। আপন ভাইয়ের সাথে শিউলি আপার প্রেম ওপেন সিক্রেট। এটা পাড়ার যে কোনো ছাগলকে জিজ্ঞেস করলেও কাঁঠালের পাতা চিবানোর ফাঁকে ফাঁকে সে বিস্তারিত বলে দিতে পারবে। কাজেই দুয়ে দুয়ে চার মেলানো আর কঠিন কাজ ছিল না। আম্মু আর আপুর পরামর্শে আমাদের বাসার কাছে শিউলি আপুর অন্য এক বান্ধবী টিনা, তার বাসায় গেল বকুল কাকু। তার পিছু পিছু গেল হাউমাউ করে কাঁদতে থাকা কাকি। পরে জেনেছিলাম সেই বাসাতেই লুকিয়েছে শিউলি আপা। টিনা আপা আর তার পরিবার বকুল কাকাকে মিথ্যা বলল। সেখানেও খুঁজে না পেয়ে বকুল কাকু পাগলের মতো হয়ে যায়। বুক চাপড়ে কান্না করতে করতে এরোর বাড়িতে খুঁজতে থাকে। মেয়েকে হারানোর ভয়ে ভীত বকুল কাকু যখন টিনা আপাকে ভূগোল বোঝাচ্ছিল, তখন ধানের গোলায় লুকানো শিউলি আপা সব শুনছিল, উকি মেরে দেখছি হলো। বুঝতে শেখার পর অনেকবার মনে হয়েছে শিউলি আপাকে একবার প্রশ্ন করি, বাবার এমন অপ্রকৃতিস্থ অবস্থা দেখার পরও আপনার মনে একটু দয়া হলো না? একবারও মনে হলো না বের হয়ে বাবার হাত ধরে কথা বলি, বাবা ভুল হয়েছে, চলো বাড়ি চলো? বাবার এত ভালোবাসা, এত মায়া, এত মমতার কি কোনো দাম নেই? প্রেম কি এতটাই অন্ধ? শিউলি আপা আর আপন ভাইয়ের সংসার সুখের হয়নি। আপন ভাই বেকার ছিল, কাজকর্ম করার ব্যাপারে তেমন কোনো গরজ ছিল না। ফুটবল আর ক্যারাম খেলা নিয়েই পড়ে থাকতো। সংসারে অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়, সেই পুরনো প্রবাদটা আবারও সত্যতা জানান দিল। 6 মাস না পেরুতেই ঝগড়া, অশান্তি, অভাব অনটন নিত্যদিনের সঙ্গী হয়ে গেল শিউলি আপুর সংসারে। কিছুদিন পর একটা মেয়ে হলো আবার। মেয়েকে দুধ কিনে খাওয়ানোর পয়সা পর্যন্ত ছিল না। না খেয়ে খেয়ে বাচ্চাটা কঙ্কাল বের হয়ে যাওয়ার অবস্থা। শিউলি আপা অনেক রূপবতী ছিলেন, ওনার অবস্থাও সহ্য করার মতো না। সংসারের কাজের চাপে উপোস আধ পেটা খেয়ে খেয়ে বাচ্চা হবার ধাক্কা সামলানোর মতো অবস্থা ছিল না তার শরীরে। শরীর ভেঙে পড়ে, চোখের নিচে জমে চিরস্থায়ী গ্লানির কালি। মেয়ে আর নাতনির অবস্থা দেখে অনিচ্ছা সত্ত্বেও বকুল কাকুরা সাধ্যমতো সাহায্য করতে থাকেন, তবে সুদিন আর ফেরেনি। হতাশায় ভুগে আপন ভাই গাজার নেশায় ডুব দিল। বাপের কাছ থেকে মেয়েকে দুধ কিনে দেবার কথা বলে টাকা নিত, তারপর চিপায় বসে দিন রাত গাঁজা টানত, মাঝে মাঝে বিকেলে মাঠে গিয়ে ফুটবল ছাটাতো। এভাবেই চলল বেশ কয়েক বছর। ততদিন অনেকটা বড় হয়ে গিয়েছি। প্রাইমারি শেষ করে অন্য এলাকার স্কুলে ভর্তি হয়েছি। একদিন খবর পেলাম আপন ভাইয়া হসপিটালে ভর্তি। শিউলি আপার সাথে রাগারাগি করে কীটনাশক খেয়েছে কয়েক বোতল।
3 দিন 2 রাত হসপিটালে ভর্তি ছিল সে। তারপর হসপিটাল থেকে ছুটি মেলে তার, তবে বাড়ি ফেরা হয় নাই। ঠাঁই হয় পুরনো এক অশ্বত্থ গাছের নিচে, কবরে। শুনেছিলাম শিউলি আপার পরে অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল। পরের কোনো খবর আর জানি না, জানার ইচ্ছাও হয়নি কোনোদিন। বকুল কাকুদের খুব সুখের সংসার ছিল। শিউলি আপার ঘটনায় একেবারে ছাড়খাড় হয়ে গেল। শিউলি আপা পালিয়ে বিয়ে করার কারণে পাড়া প্রতিবেশীদের অনেকের কাছে বাঁকা কথা শুনতে হলো তাদের। গ্রামে যারা থাকেননি তাদের আসলে বলে বোঝানো যাবে না এই ধরনের ঘটনাগুলো কী ধরনের কথা শুনতে হয়। তবে এখানেই থেমে থাকেনি শিউলি আপুর ঘটনার চেইন ইফেক্ট। শিউলি আপার একটা ছোট বোন ছিল, ধরি তার নাম রূপা। আমার চাইতে বছর 2-এর বড়, যা মনে পড়ে। অসম্ভব রূপবতী। রূপবর্তীদের রূপের ধার আশপাশ তছনছ করে দেয়। তার বেলা তো ব্যতিক্রম ছিল না। সে হেঁটে গেলে পাড়ার ক্রিকেট ম্যাচ থেমে যেত। একটু লাজুক গুড বয় টাইপের ছেলেরা আফসোস ভরা দীর্ঘ নিঃশ্বাস ফেলত। পেকে যাওয়া ছেলেরা শ্রবণ অযোগ্য এমন সব কথা বলতো যা সভ্য সমাজে উচ্চারণ করা যায় না। শিউলি আপার ঘটনার কারণে এই মেয়েকে নিয়ে খুব ভয় করত বকুল কাকুরা। আরেকবার অমন কিছু হলে সে সুখ সহ্য করার মতো ছিল না তাদের। রূপাকে খুব কড়া শাসনে রাখত, একেবারে চোখে চোখে। শাসন ভালো, তবে এত কড়া শাসন ভালো না, বিশেষ করে মেয়েদের। শিউলির মতো কিছু করার মেয়ে না রূপা, অসম্ভব পার্সোনালিটি ওর। আমার বাবা আর কাকুকে মাঝে মাঝে বোঝাতো, কিন্তু কাকু বুঝতে চাইতো না। বাবা ঠিকই বলেছিলেন, শিউলি আপার মতো কিছু করেনি রূপা, তবে যা করেছে তা কেউই ভাবতে পারেনি। এসএসসির পর শহরে একা একা পড়তে আসতে চাইল রূপা। অজানা শঙ্কায় কেঁপে উঠল বকুল কাকুরা। বেঁচে থাকার অবলম্বন রূপাকে একা ছাড়তে চাইল না। কিন্তু রূপা শহরে পড়বেই, কোনো কথাই শুনতে চায় না। প্রায় এ নিয়ে রূপার অভিমান, ঝগড়া, অশান্তির খবর শোনা যেত। বকুল কাকুরা কড়া শাসন করত। মে মাসের এক সন্ধ্যায় লোডশেডিংয়ের ঠেলায় অতিষ্ঠ হয়ে ছাদে উঠব কিনা ভাবছি, এমন সময় বাবার ফোন আসলো। রূপাকে চিনিস না তুই? ও গলায় দড়ি দিছে বকুলের সাথে ঝগড়া করে। রাস্তায় বকুল কাকুর সাথে দেখা হয় হঠাৎ হঠাৎ। প্রতিবারেই ভাবি, ইস কেন যে দেখা হলো। এক সময়ের হাসি খুশি গোলগাল বকুল কাকু এখন একেবারেই চুপচাপ, নিশ্চুপ হয়ে গেছেন। মাথার চুল পেকে গেছে, হাঁটেন মাথা নিচু করে, কুঁজো হয়ে। অচেনা আগন্তুক কেউ দেখলেও চোখ বন্ধ করে বলে দিতে পারবে জীবনের ঘাটে ঘাটে মার খেয়ে একেবারে নিঃসঙ্গ হয়ে গেছে এই লোক। হারানোর আর কিছুই নেই তার। কাকু কেমন আছেন? প্রতিবার এই প্রশ্নের উত্তর চোখ তুলে আমার দিকে তাকান। কিছুক্ষণ ফ্যালফ্যাল করে শূন্য চোখে চেয়ে থাকেন, যেন চেনার চেষ্টা করছেন আমি কে। তারপর ম্লান হেসে বলেন, আচ্ছা কাকু তুমি? হ্যাঁ আছি ভালোই, এই তো চলছে যেমন চলার। তারপর আবার আগের মতোই কুঁজো হয়ে মাথা নিচু করে ধীরে ধীরে হাঁটতে শুরু করেন। ভিড় করেন কি জানো, যতক্ষণ দেখা যায় আমি তাকিয়ে থাকি। বহু বছর আগের বৃষ্টি ভেজা আকাশের নিচে আমাদের দক্ষিণের দরজায় দাঁড়ানো সদ্য সন্তান হারিয়ে ফেলা এক পিতার কুলজে চেরা হাহাকার আমার কানে বাজে।